প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর এখন তো তোমাদের পরীক্ষা হচ্ছে অনলাইনে। পরীক্ষা নিয়ে মনে হচ্ছে কিছু না কিছু ব্যস্ত আছো। অবশ্যই পড়াশোনা একটু করতে হচ্ছে এখন, তাই নাকি? কারণ পড়াশোনা না করলে তোমাদের তো পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। তো খুবই ভালো কথা, তোমরা পরীক্ষা করতেছো, তার সাথে সাথে আমাদের ক্লাসগুলো ফলো করবে। তো আজকে আমি তোমাদের সাথে আছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বই, সাবজেক্ট বাংলাদেশের বিশ্ব পরিচয় সাবজেক্টটি থেকে আজকে আমার আলোচনা হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে পাঠ ৮, দুর্যোগ মোকাবিলায় করণীয়। আজকের পাঠ হচ্ছে দুর্যোগ মোকাবিলায় করণীয়র মধ্যে থেকে আবার দুর্যোগ পূর্ব করণীয়, অর্থাৎ দুর্যোগের পূর্বে আমাদের করণীয় রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ কিন্তু দুর্যোগ প্রবণ দেশ। কারণ দেশের দুর্যোগ, কোনো না কোনো দুর্যোগ দেখাই যাচ্ছে। আমরা প্রত্যেকটা দুর্যোগকালে যদি আমরা সতর্কতা অবলম্বন করি, আমরা দুর্যোগ থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারবো। তো এসব আমরা দুর্যোগ পূর্ব কী করণীয় রয়েছে আমরা সে সম্পর্কে জানবো। আমরা আগে জেনেছি যে ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চল। অর্থাৎ বাংলাদেশের অবস্থানটা ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এটি দুর্যোগ প্রবণ অঞ্চল। দেশের মানুষ দুর্যোগ ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। প্রাকৃতিক দুর্যোগকে বেশিরভাগ ক্ষেত্রেই রোধ করা যায় না। প্রাকৃতিক দুর্যোগকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রোধ করা সম্ভব হচ্ছে না। তবে উপযুক্ত পূর্ব প্রস্তুতি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করে এসব দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশের দুর্যোগ অর্থাৎ দুর্যোগ কিন্তু আর মানুষ স্বইচ্ছায় খুব কমেই করে থাকে, কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগকে বেশিরভাগ ক্ষেত্রে রোধ করা যায় না, তবে উপযুক্ত পূর্ব প্রস্তুতি এবং কর্ম পরিকল্পনা থাকলে আমরা কিছুটা হলেও এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা অনেকাংশ রেহাই পেতে পারি। তাহলে এসব আমরা এখন দুর্যোগ পূর্বে আমাদের কি কি করণীয় রয়েছে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। দুর্যোগ পূর্ব করণীয় অর্থাৎ দুর্যোগ শুরু হওয়ার আগে বা পূর্বে আমাদের কি করলে আমরা কম ক্ষতিগ্রস্ত হব। যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা, গোয়ালঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের যে বসত ভিটা যেখানে আমরা বসবাস করি সে ঘরগুলো গোয়ালঘর অর্থাৎ গরু ঘর এবং হাঁস মুরগির ঘর অবশ্যই একটু উঁচু জায়গায় স্থাপন করতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের ভিতরে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেষ্টনের ভিতরে বসত ভিটা তৈরি করতে হবে। অর্থাৎ নদী তীরবর্তী এলাকা, যেসব এলাকায় নদীর তীরে রয়েছে সেখানে বেড়িবাঁধের ভিতরে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেষ্টনের ভিতরে সেখানে আমাদের বসত ভিটা তৈরি করতে হবে। অর্থাৎ বেড়িবাঁধের ভিতরে গিয়ে সেখানে বসত ভিটা তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে বাড়ির আশেপাশে বাঁশঝাড়, কলা গাছ, ডোলকলমি, ধইঞ্চা গাছ ইত্যাদি লাগাতে হবে বাড়ির আশেপাশ দিয়ে। অর্থাৎ এই যে কি বলছে, বাঁশঝাড়, কলা গাছ, ঢোলকলমি, ধইঞ্চা ইত্যাদি যদি রোপণ করা হয় তাহলে বাড়িতে ওই যে পানির যে ঢেউটা, যখন প্রচণ্ড পানি এসে যায় তখন এই যদি বাড়ির আশেপাশ দিয়ে সব গাছ থাকে তাহলে ওই গাছে বাধা পেয়ে ঢেউটা অর্থাৎ আঘাতটা বাড়িতে কম লাগবে, ফলে বাড়িটা ভেঙে কম যাবে। এই জন্য বাড়ির আশপাশ দিয়ে গাছ লাগাতে হবে। এসব গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে। 4 নম্বর হচ্ছে ঘরের ভিতরে উঁচু মাচা বা পাটাতন তৈরি করে তার উপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে, যাতে পানি ঢুকলেও এগুলো নষ্ট না হয়। অর্থাৎ ঘরের ভিতরে উঁচু পাটাতন করে সেখানে খাদ্যশস্য এবং কিছু ফসল যেগুলো উঁচু করে মাচা করে রাখতে হবে, যাতে ঘরের ভিতর পানি ঢুকলেও যেন উঁচুতে থাকে সবগুলো, তাহলে আমাদের হচ্ছে ফসলের ক্ষতি, অর্থাৎ আমাদের যে খাদ্যশস্যগুলো রয়েছে, খাবার রয়েছে, বীজ রয়েছে, এগুলো সংরক্ষণ করতে আমাদের সমস্যা হবে না। এরপরে 5 নম্বর আছে প্রতিটি পরিবারে দা, খুন্তি, কুড়াল, কোদাল, ঝুড়ি, নাইলনের দড়ি, বাঁশের চাটাই, টিনের ভাঙা টুকরা, আলগা চুলা, রেডিও, টর্চ লাইট, ব্যাটারি জোগাড় করে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি পরিবারের জন্যই দা, খুন্তি, কোদাল, কুড়াল, তারপর নাইলনের দড়ি, বাঁশের চাটাই, এগুলো ছোটো ছোটো ভাঙা টুকরা, যেগুলো টিনের টুকরা, আলগা চুলা, রেডিও, টর্চ লাইট, এগুলো আমাদের সবসময় সাথে সাথে মানে জোগাড় করে রাখতে হবে, যাতে যে কোনো সময় দুর্ঘটনা হলে আমরা এর সাহায্যে কিছুটা হলেও রক্ষা পেতে পারি। এর
এরপরে 6 নম্বর রয়েছে পুকুরের পাড় উঁচু করতে হবে এবং টিউবওয়েল ও ল্যাট্রিন যতটা সম্ভব উঁচু স্থানে বসাতে হবে। প্রয়োজন অতিরিক্ত পাইপ লাগিয়ে টিউবওয়েলের মুখ উঁচু করতে হবে। অর্থাৎ পুকুরের পাড়, পুকুর যদি তলিয়ে যায় আমরা কী করে, সেখানে আমাদের পুকুরে অবশ্যই মাছ চাষ করা হয়, সে পুকুরে তলিয়ে গেলে মাছগুলো বের হয়ে যাবে। এবং অনেক সময় আমরা পুকুরে পানি দিয়ে কিন্তু গোসল করি, থালা বাসন ধুয়ে কাজটা করি, সেটা যদি মানে ডুবে যায় তাহলে অন্য বাহিরের নোংরা পানি এসে পুকুরে প্রবেশ করবে, ফলে আমাদের সে ব্যবহার্য পানি নষ্ট হয়ে যাবে এবং আমাদের মাছগুলো ভেসে যাবে। আবার টিউবওয়েলের পানি বা ল্যাট্রিন, টিউবওয়েলে সাধারণত যতটুকু উঁচুতে পাইপ দেওয়া থাকে, মানে ঝড়ের প্রবল এলাকায় আরও উঁচু করে পাইপ দিয়ে টিউবওয়েলটা উঁচু করে রাখতে হবে। এবং ল্যাট্রিন, যেখানে আমাদের ল্যাট্রিনের কাজ করা হয় সেখানে ল্যাট্রিনটা একটু উঁচু জায়গায় করতে হবে যাতে ল্যাট্রিনটি ডুবে না যায়। 7 নম্বর শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, খই, গুড় এবং প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে খাবার স্যালাইন ঘরে মজুদ রাখতে হবে। এবং খাবার, শুকনো খাবার যেগুলো চিড়া, মুড়ি, খই, গুড় ইত্যাদি খাবারগুলো এবং খাবার স্যালাইনগুলো আমাদের ঘরের মধ্যে সংরক্ষণ রাখতে হবে, যাতে আমরা এগুলো থেকে, অর্থাৎ ঝড়ের সময় আমরা, প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এগুলো খেয়ে কিছুটা রক্ষা পেতে পারি। দুর্যোগকালীন সবার জন্য কিছু পরিমাণ গোখাদ্য সংরক্ষণ করতে হবে। অর্থাৎ দুর্যোগকালীন সবার জন্য কিছু গোখাদ্য, অর্থাৎ গরু বা পশুর খাদ্য কিছুটা সংরক্ষণ করে রাখতে হবে, যাতে ওই সময় তাদেরকে খাবার দেওয়া যায়। কেননা ওই সময় তো সব যদি ডুবে যায় তখন তাদের খাবার দেওয়া খুবই কষ্ট। সুতরাং পশুর জন্য আমাদের খাবারকে কিছুটা সংরক্ষণ করে রাখতে হবে। 8 নম্বরে পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখার ব্যাপারে উৎসাহী করতে হবে। পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকে সাঁতার শেখার জন্য উৎসাহী করতে হবে। অর্থাৎ আমরা যেন কম হলেও সাঁতার জানার চেষ্টা করি, যাতে আমাদের ছেলেমেয়েরা সাঁতার শিখে একটু পানিতেও হলেও আমরা যেন সাঁতরিয়ে জীবনকে রক্ষা করতে পারি। এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে তোমরা সাঁতার শেখার চেষ্টা করবে, যাতে পানিতে ডুবে গেলেও সাঁতরিয়ে জীবনকে রক্ষা করতে পারো। এরপরে 9 নম্বর বন্যা বা ঝড় জলোচ্ছ্বাসের মৌসুমের আগে বসত ভিটা মেরামত করে খুঁটি মজবুত করতে হবে। অর্থাৎ বন্যা বা ঝড় জলোচ্ছ্বাসের মৌসুমে, অর্থাৎ যে সময়গুলোতে ঝড় বা বন্যা বেশি হয়ে থাকে তার পূর্বে ঘরের বসত বাড়ির যে খুঁটিগুলো সেগুলোকে আমাদের অবশ্যই মজবুত করে দিতে হবে, যাতে করে ঝড় আসলে এটা ভেঙে না পড়ে। 10 নম্বর নিকটবর্তী আশ্রয় কেন্দ্রের খোঁজ রাখতে হবে। নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো কোথায় রয়েছে, কোথায় গিয়ে আমাদের উঠা যেতে পারে সেটা আমাদের খুঁজে রাখতে হবে, যেন বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আগেই আমরা সেখানে গিয়ে আমরা আশ্রয় নিতে পারি। 11তে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। সঞ্চয়ের মনোভাব অর্থাৎ আমরা যা কিছু সঞ্চয় করি না কারণ যে কাজকে করে প্রত্যেক ব্যক্তির একটি আয়ের উৎস থাকে। তো বন্যায় যদি সমস্ত ডুবে যায় তাহলে কিন্তু আয় করার আর সুযোগ থাকে না। সুতরাং কিছু আমাদের সঞ্চয় মনোভাব থাকতে হবে, কিছু অর্থ সঞ্চয় করে রাখতে হবে, যাতে আমরা এই সময় ওই প্রয়োজনীয় সঞ্চয়কৃত অর্থ দ্বারা আমরা এই সময় আমাদের প্রয়োজন মেটাতে পারি। এরপর 12তে সতর্ক সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে। সতর্ক সংকেত অর্থাৎ প্রযুক্তির যুগ, এখন প্রযুক্তিতে রেডিও, টেলিভিশন বা খবরের কাগজ বা মোবাইলও এখন সতর্ক সংকেত দেওয়া হয়, যে সতর্ক সংকেত আমাদের বুঝতে হবে এবং সেগুলো বোঝার মতন আমাদের ক্ষমতা থাকতে হবে এবং বুঝে আমাদের সে অনুসারে চলতে হবে। এরপর হচ্ছে 13তে এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ প্রত্যেক এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থাকে এবং স্বেচ্ছাসেবক কমিটি থাকে, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। 14 নম্বরে হলো এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তাঘাট, সেতু ও কালভার্ট ইত্যাদি মেরামতের জন্য সামাজিকভাবে উদ্যোগী হতে হবে। অর্থাৎ এলাকায় যে রাস্তা থাকে, কালভার্ট থাকে এবং কালভার্ট থাকে, সেতু থাকে, সেগুলো যদি ভেঙে গিয়ে থাকে তাহলে সেগুলো মেরামতের জন্য আমাদেরকে অবশ্যই সামাজিকভাবে কিছুটা উদ্যোগী হতে হবে। অর্থাৎ সমাজ থেকে যদি দেখা যাচ্ছে যে এখানকার একটা রাস্তা ভেঙে গেছে, একটা কালভার্ট ভেঙে গেছে, সেখান থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ উদ্যোগ নিয়ে সেটি আমাদের সংস্কার করে ঠিক করা আমাদের উচিত। এরপর 15 নম্বরে আছে এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সামাজিক কমিটি, স্বেচ্ছাসেবকদের নিয়মিত সভা করে দুর্যোগ প্রতিরোধ করণীয় সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে হবে। অর্থাৎ ওই যে বলেছিলাম প্রত্যেকটা এলাকায় অবশ্যই আমাদের কিছু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, সামাজিক কমিটি রয়েছে, স্বেচ্ছাসেবক কমিটি রয়েছে, তারা জন্য আমাদেরকে দুর্যোগ প্রতিরোধের জন্য করণীয় যে ব্যবস্থাগুলো সম্পর্কে জনগণকে সচেতন করে থাকে এবং জনগণ আমাদেরকেও সচেতন হতে হবে, যাতে আমাদের এই দুর্যোগ প্রবণ এলাকা থেকে আমরা অর্থাৎ নিজেদেরকে রক্ষা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের আলোচনার বিষয় ছিল দুর্যোগ পূর্ব করণীয়।
দুর্যোগ পূর্ব আলোচনার মধ্যে থেকে আমি যে 15টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এই পয়েন্টটি তোমাদের আজকের বাড়ির কাজ থাকলো এটাই যে দুর্যোগ পূর্ব করণীয় কী হবে। তোমাদের বাড়ির কাজ থাকলো দুর্যোগ পূর্ব করণীয় কী। দুর্যোগ পূর্ব করণীয়গুলি এই পয়েন্টটাই তোমাদের বাড়ির কাজ থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়ির কাজটি করে রাখবে, আশা করি লিখেও রেখেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থ জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।